সায়েন্সের নতুন ভিডিওতে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আমাদের আজকের দশম শ্রেণীর বাংলা বিষয়ের গদ্য জ্ঞানচক্ষু সেখান থেকে একটা প্রশ্নের ছোট করে একটা আলোচনা করছি। আগের দিন আমি দেখিয়েছিলাম জ্ঞানচক্ষু গল্পটাতে কিভাবে সামাজিক চিত্র পরিস্ফুট করেছেন লেখিকা আশাপূর্ণা দেবী। সেই গল্পের মাধ্যম দিয়ে সমাজের সমস্ত কিছু আমরা পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, আজকে আসবো সেই গল্প অবলম্বনেই একটা ছোট প্রশ্ন। যেই প্রশ্নটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এই তপন চরিত্রটা হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। তো এই কোশ্চেনটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেই কারণে এই ছোট করে আমি এই প্রশ্নের আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আসি জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে মূল গ্রন্থ কুমকুম থেকে। আর জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী, যার সময়কাল 1909 থেকে 1995। জন্ম মৃত্যু। আশাপূর্ণা দেবী সম্পর্কে ছোট করে একটু আমরা জানি, যদি আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি, তাও এই ভিডিওতেও তোমাদেরকে একটা ছোট করে তথ্য দিচ্ছি। আশাপূর্ণা দেবী ছোট থেকে কোনোদিনও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোথাও যাননি। উনি ছোট থেকেই সাহিত্য পড়তে, সাহিত্য চর্চায় উনি খুব আগ্রহী ছিলেন। তো ছোটবেলা থেকেই বাড়িতে থেকেই উনি বিভিন্ন ধরনের পড়াশোনা করতেন। সাহিত্য চর্চা, কবিতা চর্চা, উপন্যাস চর্চা, নিজের মতন করে পড়াশোনা করতেন। সেখান থেকে তার সাহিত্য প্রেম, সেখান থেকে তার নিজের লেখালেখি করার ইচ্ছা জাগতে থাকে। খানিকটা বলতে পারি এই যে জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনেরও কিন্তু চরিত্র অনেকটা সেই রকমই। তো আমাদের যে ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী, যিনি এই গল্পটির স্রষ্টা, তিনি তপন চরিত্রের কিছু বৈশিষ্ট্য দেখিয়েছেন। এই গল্পটার মূল বক্তব্য হচ্ছে সমাজকেন্দ্রিক, সমাজের ঘরোয়া কিছু তথ্য নিয়েই এই গল্পটা তৈরি। তপনের চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তপন অত্যন্ত কল্পনাপ্রবণ ছেলে। কি থেকে আমরা বুঝতে পারি যে তপন কল্পনাপ্রবণ? কারণ তপনের যে মনে মনে সাহিত্যিক হওয়ার একটা অদম্য ইচ্ছে, তার শিশু মনের যে একটা অসম্ভব ভালো লাগার জায়গা, পছন্দের জায়গা, এবং ভবিষ্যতে নিজেকে সাহিত্যকার হিসাবে দেখার ইচ্ছা, এটা তার পুরোটাই কল্পনার জগতে, কিন্তু সে কখনো মনের ভাব কারোর কাছে প্রকাশ করেনি। তো কল্পনাতে ও এগুলো ভাবতো যে নিজে যদি ভবিষ্যতে লেখালেখি করতে পারে, সাহিত্য লিখতে পারে, সাহিত্যকার হতে পারে, এটা ওর ভালো লাগার একটা জায়গা। তো তপন সেই একটা কল্পনার আমরা আভাস পেলাম। আরেকটা আমরা কল্পনা দেখতে পাই তপনের কোন জায়গা থেকে, সেটা হচ্ছে তপন সাহিত্য যারা লেখে তাদেরকে অন্য এক আজব দুনিয়ার মানুষ বলে মনে করত। তপন ভাবতো যারা সাহিত্য লেখে তারা বোধহয় অন্যই কিছু, কিন্তু তার বিয়ে বাড়িতে এসে, ছোট মাসির বিয়েতে এসে, নতুন যে তার মেসো হয়, ছোট মেসো সম্পর্কে, উনি ছিলেন কলকাতার কলেজের প্রফেসর এবং সাথে সাহিত্যকারও বটে। উনি লেখালেখি করতেন। তো মেসোকে দেখে তপনের মনের সেই ভাবনা দূরীভূত হয়। তপনের মনে সাহিত্যকার সম্পর্কে একটা আলাদাই ভাবনা ছিল, যে তারা হয়তো অন্যরকম হবে, সাধারণ মানুষের মতন কাজকর্ম করবে না। কিন্তু যখন সে মেসোকে দেখলো যে সেও তো তার বাবা, কাকা, জ্যাঠার মতনই দাড়ি কামাচ্ছে, খাবার খাচ্ছে, ঘুমোচ্ছে, খবরের কাগজ পড়ছে, খবরের কাগজের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করছে, সাধারণ আর পাঁচটা মানুষের মতনই তার মেসোকে সে দেখতে পেল। এখান থেকে তার কল্পনার জগৎটা একটু হলেও পরিবর্তিত হলো। কল্পনার জগৎ আর বাস্তব জগতের মধ্যে যখন কোনো বিস্তর ফারাক দেখতে পেল, যে ওর কল্পনার জগৎটা একদমই আলাদা ছিল আর বাস্তব জগৎটা সম্পূর্ণ আলাদা, বিস্তর ফারাক দুটো জগতের মধ্যে, সেখান থেকে সে একটা মনের মধ্যে আশা পেল যে তাহলে তো সেও সাধারণ মানুষ, সেও সাধারণভাবেই চলে, তাহলে সেও ভবিষ্যতে সাহিত্য নিয়ে চর্চা করতে পারে, এখানে অস্বাভাবিক কিছু না। এখান থেকে তপনের চরিত্রের একটা
বৈশিষ্ট্য আমরা পাই। তপনের চরিত্রের দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো তপন খুব কৌতূহলী। কিরকম ধরনের কৌতূহল? তপনের মনে সবসময় সাহিত্যকার কিরকম হবে, এরম ধরনের নানান রকম প্রশ্ন আসতো। একটা অন্য দুনিয়াতেই থাকতো, সে তার নিজের ভাব জগতেই আলাদাভাবে একটা বিচরণ করত। সেই জায়গা থেকে কৌতূহল, তার জানার ইচ্ছা, জানার একটা অদম্য ইচ্ছা যে কিরকম হয় সাহিত্য চর্চা, কিরকম হয় সাহিত্যকাররা, কিরকম হয়, এই জায়গা থেকে একটা কৌতূহলী মনোভাবও আমরা দেখতে পাই তপনের চরিত্রে। আরেকটা জিনিস আমরা তপনের চরিত্রে যেটা বুঝতে পারি, তপনের চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তপন ভীষণ অন্তর্মুখী। কিভাবে আমরা বুঝতে পারি যে তপন অন্তর্মুখী? কারণ যে সাহিত্য চর্চা করে, সাহিত্য ভালোবাসে, এগুলো সবটাই কিন্তু তার নিজের মনের ভাবনা। সে কিন্তু কারোর কাছে সেটা প্রকাশ করতে চায় না যে সে সাহিত্য নিয়ে চর্চা করতে চায়। সে অলরেডি সাহিত্য চর্চা নিজের মতন করে করে। বই পড়া, ছোট ছোট কবিতা পড়া, উপন্যাস পড়া, এগুলো সে তার মতো করে তার নিজের জগতে করে, কিন্তু সেগুলো সে কোনোদিনও কারোর কাছে প্রকাশ করেনি। এখান থেকে বোঝা যায় তার অন্তর্মুখী একটা চরিত্রের বৈশিষ্ট্য। আরো একটা অন্তর্মুখী চরিত্রের বৈশিষ্ট্য কিভাবে আমরা বুঝবো, এই বয়সের বালকরা, কারণ গল্পে তো লেখিকা তপনকে একটা ছোট বালক হিসাবে দেখিয়েছে, এই বয়সের বালকরা সাধারণত কি করে থাকে? সাধারণত অ্যাক্সিডেন্ট, খুন, জখম, এই ধরনের লেখালেখি করে থাকে। কিন্তু তপন কিন্তু লিখেছিল তার প্রথম দিন স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতাকে কেন্দ্র করে। ওটাই ছিল তার প্রথম লেখার অভিজ্ঞতা। তাই এটাও তার একটা অন্তর্মুখী চরিত্রের বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তারপরে আরো একটা জিনিস আমরা বুঝতে পারি, তপনের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তপন অত্যন্ত সংবেদনশীল। সংবেদনশীল আমরা কি করে বুঝবো? কারণ হচ্ছে তপনের লেখা যখন সে তার মেশোকে দেখায়, তার লুকিয়ে একটা কিছু লিখেছিল, যে প্রথম দিনের শুভারম্ভ তার জীবনের, স্কুলের, তো সেইটা নিয়ে যে সে লিখেছিল, সেই লেখাটা প্রথম তার ছোট মাসি জানতে পারে। ছোট মাসি জানতে পেরে তার মেশোকে সেটা জানায়। জানানোর ফলে মেশো তখন তপনকে আরো উৎসাহিত করার জন্য বলে, বাহ, লেখা খুব ভালো, এরম ধরনের কোনো কথা তিনি বলেন। তাহলে এই লেখা ছাপানোর জন্য অনুরোধ জানায় ছোট মাসি মেশোকে। সেই জায়গা থেকে তার তপনের চরিত্রের যে সংবেদনশীলতা, সেই কথা শুনে তার যে একটা ভেতরে ভেতরে আনন্দ, তার যে ভেতরে ভেতরে একটা ভালো লাগা, সেই যে অপেক্ষা যে কবে তার লেখা ছাপা হয়ে এসে তার হাতে আসবে, কবে সেই তার লেখার ছাপা অংশটা সবাই দেখতে পাবে এবং সাথে ও নিজেও দেখতে পাবে, এটা তার জীবনের একটা অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। এই জায়গা থেকে ওর তপনের চরিত্রের একটা সংবেদনশীল মনোভাব বোঝা যায়, চরিত্রের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আরেকটা তপনের চরিত্রের বৈশিষ্ট্য আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে আত্মমর্যাদা। আত্মমর্যাদা আমরা কিভাবে বুঝবো? যখন গল্পের শেষে গিয়ে আমরা যখন তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হতে দেখলাম, অর্থাৎ জ্ঞানচক্ষু শব্দের অর্থ কি? জ্ঞানের বোধোদয় অথবা জ্ঞানের উন্মেষ। এই যে আমরা জ্ঞানচক্ষুকে উন্মোচিত হতে দেখলাম একদম গল্পের শেষাংশে গিয়ে, কিভাবে জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটলো তপনের মেসোমশাই যখন তপনের কাছ থেকে তার লেখাটি সংগ্রহ করেছিল, তখন তাকে বলেছিল, ও তো ছোট, ওর ছোট হাতের প্রথম লেখা, অল্প বিস্তর কিছু ভুল ত্রুটি আছে, ওটা তিনি সংশোধন করে ছাপিয়ে নিয়ে আসবেন। কিন্তু শেষাংশে আমরা কি দেখলাম গল্পের, যে তার মেশো যখন তার লেখা গল্পটা ছাপিয়ে নিয়ে আসলো, পত্রিকাটা কি নাম ছিল? সন্ধ্যাতারা। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম লেখা ছাপা হয়েছিল। কিন্তু সেই ছাপা লেখাখানা যখন তপন নিজে হাতে পেল, সেই পত্রিকাটা পড়ার পর তপন দেখছে মেসোমশাই তার ভুল ত্রুটি সংশোধনের পরিবর্তে
পুরো লেখাটাই আদ্যোপান্ত পরিবর্তন করে দিয়েছে। এটা তো কাম্য ছিল না তপনের কাছে। তপন এটা কোনোভাবেই আশা করেননি যে তার মেসোমশাই তার লেখাটা সম্পূর্ণরূপে বদলে দিয়ে নিজের মতন করে লিখবে। সেই জায়গা থেকে তপনের মনে একটা আত্মমর্যাদার হানি ঘটে। সে নিজেকে অপমানিত বোধ করে এবং কিছুটা স্তম্ভিতও হয় বটে। কারণ তপন ভেবেছিল মেসোমশাই তার ভুল ত্রুটি সংশোধন করে মেন বিষয়বস্তু, লেখার যে বিষয়বস্তু সেটা এক রেখে সেটা ছাপিয়ে এনে তপনকে দেবে। কিন্তু তপন লেখাটা পড়ে দেখতে পেল কি, যে মেসোমশাই পুরো গল্পটাই আদ্যোপান্ত পুরোটাকে চেঞ্জ করে দিয়ে, পুরোটাই পরিবর্তিত করে নিজের মতন করে একটা লেখা তৈরি করে ছাপিয়ে এনেছে। সেটা তো তপন চায়নি। তপন তো নিজের লেখাকে সাহিত্য আকারে দেখতে চেয়েছিল, যে তার প্রথম লেখা কিরকম হয়। যেহেতু এক্ষেত্রে সেটা ঘটেনি, এখানে তপনের অত্যন্ত রকম ভাবে আত্মমর্যাদার একটা হানি ঘটে, তার অপমান হয়, সে স্তম্ভিত হয়ে যায়। তাহলে আমরা এখানে তপনের চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে কি কি দেখতে পেলাম? দেখতে পেলাম তপনের চরিত্র কল্পনাপ্রবণ, আত্মমর্যাদা। তাহলে আমরা তপনের চরিত্রে মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পেলাম? সাহিত্যপ্রেম, কল্পনাপ্রবণ, আত্মমর্যাদা, সংবেদনশীল। এতগুলো আমরা তপনের চরিত্রের বৈশিষ্ট্য দেখতে পেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আজকে আমার যে আলোচনার বিষয় ছিল জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ, সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি কি কি পয়েন্ট বলতে চাইলাম, যে তপনের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে কি কি বোঝানো হয়েছে। লেখিকা কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী এই জ্ঞানচক্ষু গল্পের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এবং তপনের চারিত্রিক কি কি বৈশিষ্ট্য এখানে দেখা গেল। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা এটা এডুইন্সের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্টে জানাতে পারো। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা এডুইন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্সের ফেসবুক পেজকে ফলো, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ। Eduwings, learn, grow, succeed.